গত ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান ছাত্র আন্দোলনের মাঝে আচমকা সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফলে পরদিন থেকেই সহিংসতার মাত্রা বাড়িয়ে দেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। ঢাকাসহ সারা দেশে অস্ত্র হাতে মহড়া দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সাধারণ ছাত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে হায়নার দল। ফলে একদিনেই শতাধিক প্রাণ ঝরে। রক্তে পিচ্ছিল পথে আন্দোলন আরও বড় আকারে ছড়িয়ে পড়লে রাতেই অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে সেনাবাহিনী। অপরদিকে ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচি আন্দোলনের আগুনে বারুদের যোগান দেয়। ৫ আগস্ট সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে যুদ্ধের সাজে অবস্থান নেয় পুলিশ। সেদিন দুপুর পর্যন্ত চলছিল আওয়ামী পুলিশ অফিসারদের তাণ্ডব। তখনও তারা ব্যস্ত কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতার মসনদে টিকিয়ে রাখা যায়। রাজধানীর যাত্রাবাড়ি উত্তরা চাংখারপুল এলাকায় গণহত্যায় মেতে ওঠে আওয়ামী স্বৈরশাসকের মদতপুষ্ট পুলিশ বাহিনী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ডেথ স্কোয়াডে পরিণত হয় পুলিশ ও বিজিবির সদস্যরা। জোরপূর্বক সাধারণ সৈন্যদের বাধ্য করা হয় সাধারণ জনতার বুকে বন্দুক ঠেকিয়ে স্বৈরশাসককে ক্ষমতায় বসিয়ে রাখার মিশন। কোনো কোনো সুউচ্চ ভবনের ছাদ থেকে গর্জে ওঠে নিষ্ঠুর স্নাইপাররা। ফলে বাড়তে থাকে লাশের মিছিল। নিষ্ঠুর রাইফেলগুলো যখন বেপরোয়াভাবে ক্ষয় ফুটাচ্ছিল সাধারণ মানুষের ওপর, তখনও রাজপথগুলোতে বাড়তে থাকে বিপ্লবী জনতার উকি ঝুঁকি। স্নাইপারের সামনে পড়লে নিশ্চিত মৃত্যু জেনেও বিক্ষুব্ধ জনতার লক্ষ্য তখন গণভবন ঘেরাও। যেন যে কোনো মূল্যে শেখ হাসিনাকে গদি থেকে টেনে নামাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তারা। পুলিশের নিষ্ঠুরতার সামনে যখন দিশেহারা সাধারণ ছাত্র জনতা, কিন্তু দুপুর গড়াতেই উল্টো হাওয়া বইতে শুরু করে। গাজীপুর থেকে কয়েক মাইল দীর্ঘ একটি মিছিল উত্তরা দিয়ে প্রবেশ করে ঢাকার দিকে। জাহাঙ্গীরনগর থেকে আরেকটি দীর্ঘ মিছিল তখন গাবতলী হয়ে প্রবেশ করছে ঢাকায়। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে গেল, কারণ ততক্ষণে 16 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ফলে তাসের ঘোরের মতো ভেঙে পড়ে আওয়ামী স্বৈরতন্ত্র। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর খোলস পাল্টিয়ে যেদিকে পেরেছে সেদিকেই পালিয়েছে। নিজেদের সাম্রাজ্য ছেলে দলের নেতাকর্মীদের সামনে জীবন বাঁচানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগের সাজানো পুলিশ প্রশাসনেও কাঁপন ধরে যায়। ভাতের হোটেলের হারুন থেকে শুরু করে স্বয়ং আইজিপি আবদুল্লাহ আল মামুনও লাপাত্তা। এমনকি খোঁজ নেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আওয়ামী অনুগত খতিবেরও। এরপর বিক্ষুব্ধ জনতা হামলে পড়ে পুলিশের ওপর। হারুন মনিরুল গংরা আশ্রয় নেয় অজানা ঠিকানায়। ডক্টর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু হয় আওয়ামী পুলিশ ছাঁটাইকরণ প্রকল্প। ঘাপটি মেরে থাকা আওয়ামী নেতাকর্মীদের কয়েক দফা প্রতিবিপ্লব গুলিয়ে দেয় শিক্ষার্থীরা। ফলে এতিম হয়ে যায় আওয়ামী লীগের সুবিধাভোগী লাখো নেতাকর্মী। এই সফল আন্দোলন গড়ে তোলার পর শুরু হয় আলোচনা। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে জনতার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় কয়েকজনকে। এমনকি এই সুযোগে কিছু স্বঘোষিত মাস্টারমাইন্ডেরও আবির্ভাব ঘটে। কেউ নিজেকে কিংবা নিজের পছন্দের ব্যক্তিকে মাস্টারমাইন্ড বলে প্রচার করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় চলছে বিস্তর আলোচনা। কখনো বলা হয় এই বিপ্লবের মাস্টারমাইন্ড মাহফুজ আবদুল্লাহ, আবার অন্য একটি পক্ষ দাবি করেন আখতার হোসেন এই আন্দোলনের আধ্যাত্মিক নেতা। কিন্তু দুজনের কেউই এই আন্দোলনের ক্রেডিট নিতে রাজি নন। তারা নিজেরা কখনো নিজেদের আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করেননি, বরং তারা বলেছেন ছাত্র জনতাই এই আন্দোলনের মাস্টারমাইন্ড। একটি প্রশ্ন ছুড়ে দেওয়া যেতে পারে, জুলাই বিপ্লবে আওয়ামী ফ্যাসিস্টকে ধসিয়ে দেওয়ার নেপথ্যের নায়ক কি কোনো একক দল, অথবা কারা আসলে এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়িয়েছে? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই, কারণ বিপ্লব কিংবা অভ্যুত্থান কোনো কাঠামো কিংবা নিয়মের মধ্য দিয়ে আসে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিপ্লবের স্ক্রিপ্ট তৈরি করে দেয়, তারপর বিপ্লব তার নিজের গতিতে চলতে থাকে। এমনকি বিপ্লবের নিয়ন্ত্রণও সংগঠকদের হাতে থাকে না। তেমনি জুলাই বিপ্লবও কোনো শৃঙ্খলার মধ্য দিয়ে আসেনি। এই বিপ্লব আমাদের সকলের। আমরা প্রত্যেকে এই বিপ্লবের একজন মাস্টার মাইন্ড। এই বিপ্লবে ছাত্ররা ছিল, রিক্সা চালকরা ছিল, রাজনৈতিক কর্মীরা ছিল, সরকার ও প্রশাসনের বঞ্চিত গোষ্ঠী ছিল, আরও ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কবিরা, লেখকরা, সুশীলরা, ছিল আমাদের নারীরাও। আমাদের ত্যাগ আর প্রতিরোধে 24-এর বিপ্লব এসেছে, তাই আমরাই এই বিপ্লবের একজন মহানায়ক।
যদি বলতেই হয় তাহলে ২৪-এর বিপ্লবের প্রাথমিক মাস্টার মাইন্ড নাহিদ আসিফরা, যারা ভাতের হোটেলের হারুনের আয়নাগর থেকে ফিরে এসেও পথ হারায়নি, উল্টো ডিবির হেফাজত থেকে বের হয়ে এসে ফাঁস করে দিয়েছিল হারুনের ভণ্ডামি, কাদের, রিফাত, হান্নানরাও বিপ্লবের মাস্টার মাইন্ড। নাহিদ আসিফ গুম হয়ে গেলে যখন ঝিমিয়ে পড়েছিল আন্দোলন, তখনই গর্জে উঠেছিল রিফাত, হান্নানরা। ফলে আবারও স্লোগানে মুখরিত হতে থাকে ঢাকার রাজপথ, কাঁপন ধরে আওয়ামী ফ্যাসিস্টের অবৈধ প্রশাসনে। বিপ্লবের মূল ঘুরিয়ে দেওয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একজন মাস্টার মাইন্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রক্তাক্ত হলো সাধারণ শিক্ষার্থীরা, সেদিন কিসের মোহে, কার ভরসায়, কোন সাহসে তারা আবাবিলের মতো ঝাঁকে ঝাঁকে ছুটে এসেছিল রাজপথে, আজও সেই প্রশ্নের উত্তর সকলেরই অজানা। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।